নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন আপনারা প্রেস করে রাখবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলে আসুন আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। নমস্কার বন্ধুরা, আমরা আজকে ট্র্যাডিশনাল এবং নারী অ্যাস্ট্রোলজি এই দুদিক থেকে আমরা কোর্ট কেস এবং লিটিগেশন নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমরা একটা স্ট্রাকচার দিয়েছি যেখানে আমরা মেষ লগ্ন দেখিয়েছি এবং কিছু গ্রহকে আমরা বাঁদিকে দেখিয়েছি এবং কিছু ভাবকে আমরা অ্যাক্টিভ করে দেখিয়েছি। তো প্রথম অবস্থায় আমরা চলে আসবো যে কোর্ট কেস বা লিটিগেশনের ক্ষেত্রে আমাদের মুখ্য ভাব হচ্ছে কোন ভাব না, ষষ্ঠ ভাব হচ্ছে মুখ্য ভাব। তো তার কারণ কি না, কোর্ট কেসের ক্ষেত্রে মুখ্য ভাব হলো 6 ভাব। তার কারণ হচ্ছে কি যে 6 হাউস 7th দ্বাদশ ভাব, 7th ভাব তার যদি দ্বাদশ ভাব আমরা দেখি সেটি 6th ভাব হচ্ছে। আমরা জানি সপ্তম ভাব একটা ইউনিয়নের কথা বলে, সপ্তম ভাব পার্টনারশিপের কথা বলে, পার্টনারশিপের কারকতা দেয়। আর তার দ্বাদশ ভাব মানে সেখানে ইউনিয়ন বা পার্টনারশিপ সেখানে নষ্ট হয়ে গেল বা ভেঙে গেল। তো ইউনিয়ন বা পার্টনারশিপ ভেঙে যাওয়া মানে সেখানে একটা বিবাদ, একটা গন্ডগোল, একটা ঝগড়া, একটা তর্কাতর্কি শুরু হবে। তো সেই জন্য আমরা দেখেছি কি যে 6 হাউস কিন্তু আমাদের ঝগড়া, লিটিগেশন এবং আর্গুমেন্টের কারকতা দেয়। এবার আমরা চলে আসব সাপোর্টিং হাউসগুলোকে নিয়ে আমরা চলে আসব। সাপোর্টিং হাউসের ক্ষেত্রে আমরা অষ্টম ভাব একটি গুরুত্বপূর্ণ ভাব, কারণ অষ্টম ভাব ইনসাল্ট বা অবস্টাকেল বা বাধার কথা বলে। আর সেখানে দ্বাদশ ভাব সেখানে লস এবং জেল যাত্রার কথা বলে। তো এই সবগুলি কিন্তু মামলা মকদ্দমার সঙ্গে যুক্ত আছে। তার মানে আমাদেরকে এইটি মাথায় রাখতে হবে কি, এই সিদ্ধান্তে আমাদের উপনীত হতে হবে যে 6, 8, 12 ভাবের সংযোগ যদি আমরা দেখি যে ষষ্ঠ ভাব সাপেক্ষে অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবে একটা কানেকশন তৈরি হয়েছে কারো চার্টে, এবং সেখানে গ্রহ হিসেবে রাহু, কেতু, শনি এই গ্রহগুলির একটা সংযোগ তৈরি হয় এবং পরবর্তীকালে আমরা বুধ এবং মঙ্গলকেও যুক্ত হতে দেখতে পারি, সেক্ষেত্রে ভয়াবহতা আরও বাড়বে। ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমাদের এই ভাবগত সংযোগগুলিকেই ভালো করে দেখার প্রয়োজন আছে। আর নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা যে গ্রহ নারী অ্যাস্ট্রোলজি আলোচনা করব, সেখানে একটা গ্রহের সঙ্গে আর একটা গ্রহের যে সম্পর্ক সেটি সেখানে গুরুত্ব হয়ে যায়। এখানে যেমন ভাবগত কানেকশন আগে গুরুত্ব পাচ্ছে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী, এবং তার সাথে সাথে গ্রহগুলিও কিন্তু আমাদেরকে দেখতে হবে পরবর্তীকালে, তারপর আমরা একটা সিদ্ধান্তে পৌঁছবো। কিন্তু নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী সেখানে কিন্তু একটা গ্রহের সঙ্গে আর একটা গ্রহের সংযোগ এবং গ্রহের যে কারকতাগুলি সেগুলি সেখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যাই হোক, তো আমরা দুরকমভাবেই আজকে জানবো যে এখন আমরা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী আলোচনা করছি ভাব সাপেক্ষে, তার পরবর্তীকালে আমরা আবার নারী অ্যাস্ট্রোলজিতে যাব। একটা জায়গায় আমরা পৌঁছানোর চেষ্টা করব। এবার আমরা চলে আসব যে 6, 8, 12 কানেকশান থাকলে তো এবং কিছু কিছু গ্রহ যদি সংযোগ তৈরি হয় সেখানে এই ধরনের একটা অবস্থা তৈরি হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে কি যে 6-এর সঙ্গে যখন 10-এর সংযোগ থাকবে তখন কি হবে। আমরা দেখি যে কিছু কিছু মামলা মকদ্দমার ক্ষেত্রে বেল পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 6-এর সঙ্গে 10-এর সংযোগ থাকতে হবে। 6th আর 10th এর সংযোগ থাকা মানে বেল পেয়ে যাচ্ছে, যে মামলা মকদ্দমায় সে জড়িত হচ্ছে সেখান থেকে বেল পাওয়ার একটা জায়গা থাকছে। আর
যখন আমরা দেখব কি 6-এর সঙ্গে একাদশের একটা সংযোগ তৈরি হবে, তখন কিন্তু মামলায় জয়লাভের একটা নির্দেশ করছে। 6-এর সঙ্গে 11-র সংযোগ তৈরি হলে 6th হাউস এবং 11th ভাবের সংযোগ যখন তৈরি হবে। এবার অনেক সময় দেখা যায় যে কোর্টে যায়, অনেক সময় মামলা মোকদ্দমায় জড়িয়ে যায়, তারপরে দুপক্ষই মনে করলো যে কোর্টের বাইরে একটা এর সেটেলমেন্ট করে নিতে হবে, তখন কিন্তু 6th ভাব সাপেক্ষে 5th এবং 9th ভাবের একটা সক্রিয় সংযোগ দরকার আছে। এবার 6th ভাব সাপেক্ষে তো আমরা 5-9-এর কানেকশান থাকলে কোর্টের বাইরে সেটেলমেন্ট হলো, এবার সেখানে লাভ হবে কি লোকসান হবে, তার জন্য কিন্তু আবার দেখতে হবে যে 5-9-এর যে কানেকশান আসছে 6th ভাব সাপেক্ষে, তার সঙ্গে আবার 8-12-র কোনো সংযোগ তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে হবে। যদি আমরা দেখি এই যে 5-9-এর কানেকশানের সঙ্গে 8 এবং 12 এই ভাবগুলির কানেকশান তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেটেলমেন্ট যে হবে তাতে লস হবে। আর 5-9-এর যে কানেকশান ষষ্ঠ ভাব সাপেক্ষে, তার সঙ্গে যখন 10-11-র কানেকশান তৈরি হবে, দশম এবং একাদশ ভাবে যখন কানেকশান তৈরি হবে, তখন কিন্তু আমরা এটা ধরে নেব কি যে সেখানে প্রফিট নির্দেশ করছে, সেটেলমেন্ট হলে লাভ হবে। তাহলে এগুলি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সবসময়, যে আমরা কোর্ট কেস করি এবং সেটি যে আইনতভাবে বিচারককে ঠিক করে দেয় অনেক সময় তা না, অনেক সময় আমাদেরকে কোর্টের বাইরেও আমরা উভয় পক্ষ বসে ঠিক করি। তো সেক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাব এবং নবম ভাব, এই দুটি ভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাব। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে একটা সিদ্ধান্তে পৌঁছানো এবং ক্ষয়ক্ষতি যার যেটা হয়েছে দিয়ে দেওয়ার একটা আমাদের লক্ষ্য থাকে, এবং একটা মীমাংসা সূত্রে আমরা পৌঁছোই, রফা সূত্রে। তো সেই রফা সূত্রে পৌঁছলেও সেখানেও কিন্তু কোনো একটা পক্ষের একটু বেশি লাভ হয়, কোনো একটু পক্ষের কম লাভ হয়। তো রফা সূত্রের জন্য 5 আর 9, আর সেখানে লোকসানের জন্য 8 আর 12কে আমাদের দেখতে হবে সংযোগ তৈরি হয়েছে কিনা। আর সেখানে রফা সূত্রতে যদি আমাদের লাভ যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের 10 এবং 11-র কানেকশান দরকার আছে 5-9-এর সঙ্গে, ষষ্ঠ ভাব সাপেক্ষে অবশ্যই। এইবার আমরা চলে আসবো কি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা জানলাম, এবার আমরা নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী একটু আলোচনা করার চেষ্টা করব। সেখানে কিন্তু বুধ গ্রহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ বুধ হচ্ছে আর্গুমেন্টের কথা বলে, যুক্তিতর্কের কথা বলে। তো সেই হিসাবে বুধের সঙ্গে যদি আমরা দেখি যে মঙ্গল এবং কেতুর একটা রিলেশন তৈরি হয়েছে, মঙ্গল এবং কেতু এই প্রথম 3টি গ্রহ খুবই ইম্পর্টেন্ট। বুধের সঙ্গে যদি আমরা দেখি মঙ্গল বা কেতুর একটা সংযোগ তৈরি হয়েছে, তখন দেখা যায় কি যে কোর্ট কেসের মধ্যে জড়িয়ে যায়। কারণ মঙ্গল হলো এখানে, মঙ্গল হচ্ছে ঝামেলার কথা বলে, মঙ্গল গ্রহ ঝামেলার কথা বলে, বুধ গ্রহ তো আর্গুমেন্টের কথা বলছে, মঙ্গল হচ্ছে ঝামেলার কথা বলছে এবং ঝামেলা গণ্ডগোলের কারকতা দেয়, আর কেতু এখানে উকিলের কারকতা দেয়। তাহলে এই ধরনের কানেকশান থাকলে জাতক জাতিকা ঝগড়া গণ্ডগোলে ফেঁসে যেতে পারে। এখানে যদি আবার শনি এবং রাহুর একটা সংযোগ তৈরি হয় এই কানেকশানের সঙ্গে, তাহলে কিন্তু এই ঘটনার ভয়াবহতা আরও বাড়তে থাকে। এই কানেকশানের সঙ্গে যদি আমরা দেখি যে শুক্র যুক্ত হয়ে গেছে কোনো রকমভাবে, সেক্ষেত্রে কোর্ট কেসে অর্থ বেরিয়ে যাবে। তাহলে আমরা নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা কানেকশানগুলিকে দেখব কিভাবে না, আমরা এখানে হয়তো আমরা ধরলাম বুধ আছে, তো বুধ সাপেক্ষে যদি আমরা দেখি যে বুধ প্রথমেই মঙ্গলকে ফেস করছে, পরের ঘরে হয়তো মঙ্গল আছে, তার আগের ঘরে কেতু আছে, কিংবা বুধের সপ্তমে হয়তো কেতু আছে, বুধের সপ্তম ঘরে হয়তো কেতু অবস্থান করছে, অপোজিট একটা অ্যাসপেক্ট আবদ্ধ হচ্ছে। তো ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমাদের সেখানে ভাবগত কানেকশান গুরুত্বপূর্ণ, তারপরে গ্রহের সংযোগ আসছে। আর গ্রহ নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী কিন্তু আমাদের গ্রহের কারকতা এবং গ্রহের যে সংযোগগুলি, মুখ্য কারক গ্রহ এক্ষেত্রে বুধ, সে তার 2-12 কি 1-5-9 এই যে অ্যাসপেক্টগুলির মধ্যে বা অপোজিট যে অ্যাসপেক্ট তার মধ্যে কিভাবে আবদ্ধ করছে অন্যান্য গ্রহগুলিকে, সেটি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুধ প্রথমে কাকে ফেস করছে এবং সেখানে তার দ্বাদশ ভাবে কোন গ্রহ বসে আছে, এগুলো খুব ভাইটাল ব্যাপার হয়ে যায়। এগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছি। তো আজকে আমরা কোন গ্রহগুলি নারী অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ
সেই গ্রহগুলিকে আমরা এখানে উল্লেখ করলাম, এবং পরবর্তীকালে কারা আবার যোগদান করলে তার ভয়াবহতাটা বাড়ে সেটাও আমরা বললাম। তো এবার আমরা চলে আসবো কি, যে আমরা তো জানি যে ষষ্ঠ ভাব সেখানে ঝগড়া, লিটিগেশন এবং তর্কাতর্কির কথা বলে। তো 6th হাউসের লর্ড যদি নিচস্থ রাশিতে অবস্থান করে, 6th হাউসের লর্ড যে গ্রহটি হবে তার তো একটা নিচস্থের ঘর আছে, যেমন এক্ষেত্রে এই 4টির ক্ষেত্রে এখানে বুধ হচ্ছে ষষ্ঠ ঘর অধিপতি। সে যদি তার নিচস্থ ঘর, বুধ যে ঘরে নিচস্থ হয় সেই ঘরে যদি অবস্থান করে, এবং বা যদি দেখা যায় যে বুধ কোনো শত্রু ঘরে, তার বুধের সঙ্গে যে ঘরে শত্রুতা আছে তার ঘরে যদি বুধ অবস্থান করে, সহাবস্থান করলো, বা দেখা গেল যে কি, যে ষষ্ঠ ভাবের যে অধিপতি বুধ সে কোনো রকম ভাবে নৈসর্গিক যে পাপক গ্রহ তার দ্বারা পীড়িত হয়ে গেল, বা কোনো বক্রী প্ল্যানেটকে যদি আমরা ষষ্ঠভাবে অবস্থান করতে দেখি, তাহলে কিন্তু মামলায় হারার সম্ভাবনা থাকে এবং মামলা অযথা ডিলে হতে পারে, দেরি হতে পারে তার রেজাল্ট বেরোতে। এছাড়াও কিন্তু আমাদের যেটা দেখতে হবে কি, যে গোচরে যদি আমরা দেখি যে সিক্সথ হাউসে যদি আমরা দেখি যে গোচরে 6th হাউসে বা 6th হাউসের যে লর্ড বুধ যে ঘরে অবস্থান করবে, আমরা আলোচনার খাতিরে ধরলাম বুধ এই ধনুরাশিতে অবস্থান করছে, তো তার এর মানে দুটি ঘর, এই ষষ্ঠ ঘর কন্যা রাশিতে পড়েছে, আর বুধ ষষ্ঠ ঘরের অধিপতি বুধ সে ধনু রাশিতে অবস্থান করছে। এখানে যদি গোচরে আমরা দেখি যে কোনো রকমের নেগেটিভ গ্রহ এখানে গোচরে অবস্থান করছে বুধের সঙ্গে বা ষষ্ঠ হবে, তাহলেও কিন্তু দেখা যায় কি, যে একটা হারার সম্ভাবনা থাকে, মানে পাপক গ্রহ দ্বারা যদি কোনো রকমভাবে পীড়িত হয় ষষ্ঠ ভাব বা ষষ্ঠের অধিপতি, তাহলেও কিন্তু কোর্ট কেসে একটা হারার সম্ভাবনা থাকছে। এবার প্রশ্ন হলো কি, জিততে গেলে কি করতে হবে, কি কানেকশন থাকতে হবে? না, কোর্ট কেসে জিততে গেলে রাহু, শনি এবং বুধের ভালো পজিশনে থাকতে হবে। এখানে কিন্তু রাহু, শনি এবং বুধ এই গ্রহগুলির কিন্তু ভালো পজিশনে থাকতে হবে, মানে বুধ যে ঘরে উচ্চস্থ সেই ঘরে অবস্থান করলে হয়তো, কারণ বুধ এখানে আমরা বলেছি যে আর্গুমেন্টের কথা বলে, আর শনি হচ্ছে কানুন, আইন কানুনের কথা বলে, ল। আর রাহু চাটে যদি ভালো অবস্থায় থাকে তাহলে কি হবে, আপনি যদি মিথ্যে কথা বলেন সেটাও কিন্তু দেখা যাবে কি, যে কোর্ট কিন্তু অ্যাকসেপ্ট করে নিচ্ছে। কারণ কখনো কখনো এরকম দেখা যায় কি, যে কিছু কিছু ক্ষেত্রে যে সে এক ধরনের কথা বলছে, সেগুলি কিন্তু সত্যি কি মিথ্যে সেগুলি সেইভাবে জাজমেন্ট করার জন্য সাপোর্টিং ডকুমেন্টস অন্য পক্ষে পেশ করতে পারছে না। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তার একজন ব্যক্তি তার যে তথ্যগুলি, সেই তথ্যগুলি হয়তো ভুলে ভরা, তবুও তার সাপেক্ষে এটা যে ভুল সেটা প্রমাণ করার জন্য কোনো সাপোর্টিং ডকুমেন্টস না থাকার জন্য সেক্ষেত্রে সেটিকে ধরে নিতে হচ্ছে। এটা এক ধরনের বাধ্যবাধকতা বলা যেতে পারে। তো সেই হিসাবে তো এইরকম ক্ষেত্রে যে কিছু কিছু রাহু যখন দেখা যায় কারো চাইতে ভালো অবস্থায় থাকে, তখন মিথ্যে তথ্য পরিবেশনকেও অনেক সময় দেখা যায় কি, ওই তথ্যগুলি মিথ্যে তথ্য হলেও তার পক্ষে চলে যায় জাতকে, যদি তার চাইতে রাহু একটা ভালো অবস্থায় থাকে, তখন ওই ধরনের তথ্যগুলি দিয়েই কিন্তু সে মামলায় জয়লাভ করতে পারে। আর যে সমস্ত নেগেটিভ প্ল্যানেট যেগুলি মামলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বাড়ানোর ক্ষমতা রাখে, তারা যদি ভালো অবস্থায় থাকে যাতে, তাহলে কিন্তু দেখা যায় যে মামলায় জয়লাভ করতে পারে। তো এবার এই যে ভালো অবস্থায় থাকা, হয়তো দেখা গেল কি, যে যদি ভালো অবস্থায় থাকে তাহলে তো কোর্ট কেস হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না, যদি ওই নেগেটিভ গ্রহগুলি ভালো অবস্থায় থাকে। এখন প্রশ্ন হচ্ছে কি, যে সব নেগেটিভ গ্রহগুলি যে ভালো অবস্থায় থাকবে তা নয়, হয়তো দেখা গেল কি, যে দুটো নেগেটিভ গ্রহ খারাপ অবস্থায় আছে আর দুটো ভালো আছে, সেক্ষেত্রে কোর্ট কেসও হবে এবং তাকে পরবর্তীকালে সেখান থেকে জয়লাভও করতে পারে কোর্ট কেসে। তো এগুলো দেখতে হবে তুল্যমূল্য বিচার করে, যে কোন গ্রহ কতটা ক্ষতিকারক অবস্থা পালন করবে তার চার্টে এবং কোন গ্রহ তাকে কতটা পজিটিভিটি দিতে পারে। তো এছাড়াও কিন্তু আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, রবি এখানে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। রবি গ্রহকে যদি আমরা দেখি যে আপনার চার্টে বলবান অবস্থায় থাকে বা মিত্র রাশিতে অবস্থান করে, তখন কিন্তু কোর্ট কেসে জিতে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এছাড়াও কিন্তু 1st হাউস ও 10th হাউস, প্রথম ভাব এবং
তার সাথে দশম ভাব, প্রথম ভাব এবং অবশ্যই তার সাথে দশম ভাব, 1 আর 10, এই ভাবগুলিকেও কিন্তু আমাদের দেখতে হবে। এইভাবে কোনো গোচরে কোন গ্রহ কী অবস্থায় আছে সেটি দেখতে হবে, এবং জন্মকুণ্ডলিতেও দেখতে হবে যে কোন কোন গ্রহ অবস্থান করছে, এবং অবশ্যই গোচরেও দেখতে হবে, তাহলে তার পক্ষে থাকছে। গোচর একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো গোচরে যদি আমরা দেখি যে এই ভাবগুলি 1 আর 10, এই ভাবগুলিতে কোনো শুভ গ্রহ অবস্থান করছে, ষষ্ঠভাবে শুভ গ্রহ অবস্থান করছে, বা ষষ্ঠভাবে অধিপতির সঙ্গে পজিটিভ গ্রহ গোচরে অবস্থান করছে, সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে কি যে মামলার রায় তার পক্ষে গেল, সে জয়লাভ করলো। তো এইভাবেই কিন্তু আমাদের কারকতা অনুযায়ী এবং ভাবগত কানেকশান অনুযায়ী আমাদের দেখতে হবে কি যে কোর্ট কেস বা লিটিগেশনের ক্ষেত্রে একজন জাতকের ক্ষেত্রে কী ধরনের অবস্থা তৈরি হতে পারে, তাকে কতদূর যেতে হতে পারে, কী ধরনের সমস্যা তৈরি হতে পারে এবং কতটা তার ফলে থাকতে পারে, এগুলি কিন্তু আমাদের সিদ্ধান্তে পৌঁছতে হবে। আজ এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার।